নির্বাচন শেষ হওয়ার দুদিন পর যখন আমরা খাতা কলম নিয়ে বসেছি তখন কিছু রুট বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে চরমোনাই পীর সাহেব অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেছিলেন যে ১৪৬টি আসনে তারা এ গ্রেডে আছেন, অর্থাৎ এই আসনগুলোতে তারা হেভিওয়েট। কিন্তু ভোটের মাঠের বাস্তবতা কি? বাস্তবতা হলো তিনি নিজে যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। সারা দেশে তাদের প্রাপ্ত আসন সংখ্যা সবত একটি। খেয়াল করে দেখুন, অধিকাংশ আসনেই চরমোনাইয়ের গড় ভোট সংখ্যা প্রায় 10,000 এর অধিক। এই 10,000 ভোট তারা নিজেরা জিতে ক্ষমতায় যাওয়ার জন্য পায়নি, বরং এই ভোটগুলো ইসলামী রাজনীতির মূল স্রোতকে বাধাগ্রস্ত করেছে। এ গ্রেড ফানুস উড়ে গেছে, কিন্তু তাদের জেদ ইসলামী রাজনীতির অপরিণীয় ক্ষতি করে দিয়ে গেছে। চরমোনাইয়ের এই 10,000 ভোটের ইম্প্যাক্ট কোথায় পড়েছে জানেন? পিরোজপুর 2 আসনে দেলোয়ার হোসেন সাইদির ছেলে পরাজিত হয়েছেন মাত্র 70 ভোটের ব্যবধানে। খুলনায় জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারো হেরেছেন মাত্র 200 ভোটে। সারা দেশে জামাত 500 ভোটের কম ব্যবধানে হেরেছে এমন আসনের সংখ্যা 53টি। এই 53টি আসনের প্রতিটি জায়গায় যদি হাতপাখা 10 থেকে 15,000 ভোট ধানের শীষের বাক্সে না গিয়ে অথবা নষ্ট না হয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় পড়ত, তবে আজ নির্বাচনের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতো। চরমোনাই মূলত নিজেদের জেতানোর চেয়ে জামাতকে হারানোর টুল হিসেবেই বেশি কাজ করেছে। রাজনীতিতে ইগো বা অহংকার পতনের মূল কারণ। চরমোনাই যদি নিজেদের অহংকার ও দাম্ভিকতা পরিহার করে জামাতের সঙ্গে জোটবদ্ধ হতো তাহলে ফলাফল কি দাঁড়াতো? খুব সহজ। হাতপাখা প্রতীকের ভোটগুলো একত্রিত হলে জামাত অনায়াসেই আরও অন্তত 40 থেকে 50টি আসনে জয় লাভ করতে পারত। শুধু জামাত নয়, চরমোনাইও লাভবান হতো। জামাতের ভোট ব্যাংকের সাপোর্ট নিয়ে চরমোনাই হাতপাখা প্রতীকে লড়ে একাধিক সংসদ সদস্য পেতে পারত, কিন্তু তারা বাস্তবতার চেয়ে আবেগকে বড় করে দেখেছে। ফলাফল 2 কুলেই হারা। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বড় গেম বা মাস্টার স্ট্রোকটি খেলেছে বিএনপি জানত জামাতকে একা টেক্কা দেওয়া কঠিন, তাই তারা ধর্মভিত্তিক রাজনীতিকে ধর্মের অস্ত্র দিয়েই ঘায়েল করার কৌশল নেয়া। তারা জমিয়তের একটি অংশকে 4টি আসন দেয় এবং অপর অংশকে ধানের শীষ। মানুষ এখন জামাতে ইসলামীতে যোগ দেবেন। তৃণমূলের কর্মীরা বোকা নন। তারা দেখছেন কারা শত জুলুম সহ্য করেও সুসংগঠিত, তাদের ভিশন ক্লিয়ার, এবং কারা সত্যিকার অর্থে দেশ পরিচালনার যোগ্যতা রাখে। বিএনপির মেকানিজম হয়তো সাময়িক জয় এনে দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে জামাতই সাধারণ মানুষের সবচেয়ে বড় বিকল্প হয়ে দাঁড়িয়েছে। এবার আসুন সবচেয়ে রূঢ় এবং বাস্তব কথাটি বলি। জামাতে ইসলামীকে যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে হয়, তবে দলে লোক ঢোকানোর ব্যাপারে যে কার্পণ্য বা অতি বাছাই প্রক্রিয়া আছে তা থেকে বেরিয়ে আসতে হবে। জামাতকে আর শুধু নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকলে চলবে না। চরমোনাইয়ের মোহভঙ্গ হওয়া কর্মী, জাতীয় পার্টির অস্তিত্বহীন সমর্থক সবাইকে জামাতের পতাকাতলে জায়গা দিতে হবে। একটি রাষ্ট্র চালাতে গেলে শুধু ক্যাডার বা রুকুন নিয়ে হয় না, বিশাল জনসমর্থন লাগে। জামাতকে একটি সার্বজনীন দল বা মাস পার্টিতে রূপান্তরিত হতে হবে। যে কেউ চাইলে যেন এই দলের সমর্থক হতে পারে, সেই ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দরজা নীতি এখন সবচেয়ে বড় দাবি। অনেকে প্রশ্ন করছেন, বিএনপি এত সিট কিভাবে পেল? উত্তরটা খুবই সোজা, লিয়াজ বা আপোষ। বিএনপি এবার ক্ষমতায় আসার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি। তারা সবার সাথে লিয়াজ করেছে। তারা আদর্শের তোয়াক্কা করে এলাকায় এলাকায় লোকাল গুন্ডা ভান্ডাদের ব্যবহার করেছে। প্রয়োজনে টাকার বিনিময়ে লোক ভাড়া করে এনে জনসভা ভারী করেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, বিএনপি আওয়ামী লীগের তৃণমূলের সাথেও লিয়াজ করেছে। তারা লীগের স্থানীয় নেতাদের কথা দিয়েছে, আমাদের ভোট দাও, আমরা ক্ষমতায় গেলে তোমাদের অফিস খুলে দেব, তোমাদের ডিস্টার্ব করব না। এই অলিখিত চুক্তির কারণেই লীগের একটা বড় ভোট বিএনপির বাক্সে গেছে। আর অন্যদিকে জামাত কি করেছে? জামাত সততা দেখাতে গিয়ে নীতি আঁকড়ে ধরে কেবল নিজেদের সীমিত জনশক্তির উপর ভর করেছে। নীতিগতভাবে জামাত হয়তো জিতেছে, কিন্তু ভোটের অঙ্কে পিছিয়ে গেছে। জামাতকে পিউরিটি, অতি পবিত্রতা এবং প্র্যাগম্যাটিজম, বাস্তবতা এর মধ্যে ব্যালেন্স করতে হবে। নেতৃত্ব থাকবে কোর জনশক্তির হাতে, কিন্তু সমর্থক গোষ্ঠী হবে বিশাল এবং বৈচিত্র্যময়। একজন সাধারণ কৃষক, একজন রিক্সা চালক, সবাই যেন বুক ফিরিয়ে বলতে পারে, আমি জামাত সমর্থন করি। আগামী 5 বছর জামাতকে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে। লোকাল প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী, পেশাজীবী যারা সরাসরি রাজনীতি করেন না, তাদের দলের শুভাকাঙ্ক্ষী বাড়াতে হবে। একা একা পথ চলার দিন শেষ। এখন সবাইকে নিয়ে সবার দল হয়ে উঠতে হবে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা,
বিএনপি গুন্ডা পান্ডা দিয়ে ক্ষমতায় এসেছে, তারা টিকতে পারবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু জামায়াতে ইসলামী যদি সত্যিকার অর্থেই একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়, তবে তাদের দরজার কপাট খুলে দিতে হবে। সততা বজায় রেখেও যে বিশাল জনসমুদ্র তৈরি করা যায়, সে চ্যালেঞ্জ এখন জামাতের সামনে। প্রিয় দর্শক, রাজনীতিতে কেউ স্থায়ী শত্রু নয়। যারা অপরাধী তাদের বিচার আইন করবে, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের বুকে টেনে নিতে হবে। চরমোনায় জাপায় সবাইকে সাথে নিয়ে জামাতকে এক অজ্য শক্তিতে পরিণত হতে হবে। আর নজিরও রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, গণতন্ত্রে বড় দল নিষিদ্ধ করা হলে তার প্রভাব শুধু ওই দলের উপর নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর পড়ে। আন্তর্জাতিক মহলও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপরও এর প্রভাব পড়তে পারে। এছাড়া ভোটারদের মনস্তত্ত্বও গুরুত্বপূর্ণ। কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করলে তার সমর্থকদের মধ্যে সহানুভূতির ঢেউ তৈরি হতে পারে। আবার বিপরীতভাবে আইনি প্রমাণের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিলে জনমতের সমর্থনও পাওয়া যেতে পারে। সবকিছু নির্ভর করে স্বচ্ছতা ও প্রমাণের উপর। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, কবে আবার আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে? তারেক রহমানের বক্তব্য অনুযায়ী এটি নির্ভর করবে তিনটি বিষয়ের উপর। ১. আইনি অবস্থান পরিষ্কার হওয়া। ২. নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ৩. গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর অনুমোদন। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, দলটি বর্তমানে সক্রিয় এবং কোনো নিষেধাজ্ঞা কার্যকর নেই। তাদের দাবি, এই ধরনের বক্তব্য রাজনৈতিক প্রচারণার অংশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা এখনও রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। ফলাফল ঘোষণার পর থেকেই নানা অভিযোগ পাল্টা অভিযোগে সরব ছিল বিভিন্ন পক্ষ। কেউ বলছেন নির্দিষ্ট আসন টার্গেট করে ফল বদলে দেওয়া হয়েছে। কেউ দাবি করছেন পরিকল্পিতভাবে কাউকে হারানো বা জেতানো হয়েছে। তবে এসব বিতর্কের মধ্যেই সরাসরি প্রশ্নের মুখোমুখি হলেন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। একই সম্মেলনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জানতে চান, নতুন সরকার হিসেবে সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। উত্তরে তারেক রহমান বলেন, একটি নয় বরং একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তিনি প্রথমেই দেশের ভঙ্গুর অর্থনীতির কথা বলেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। তার ভাষায় অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি হবে সরকারের অগ্রাধিকার। ওয়ালটন বিএলডিসি ভ্যান খরচ বাড়ছে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ভ্যান ছড়ায় স্বস্তির সবুজ হওয়া। এদিকে পররাষ্ট্রনীতি নিয়েও ছিল সরাসরি প্রশ্ন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে